নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ইন্ডিয়ান পলিটি লুসেন্ট জিকে থেকে কমপ্লিট করছিলাম। তো এটা লুসেন্ট জিকে ইন্ডিয়ান পলিটির 14th লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে জানবো, অর্থাৎ আমাদের মৌলিক অধিকার সম্পর্কে জানবো। একজন মানুষের বেঁচে থাকার জন্য, সুষ্ঠুভাবে জীবন ধারণের জন্য কিছু মৌলিক অধিকার আমাদের কনস্টিটিউশনের দ্বারা স্থির করা হয়েছিল। তো প্রথমে আমাদের 7টি মৌলিক অধিকার ছিল। তো পরে তার মধ্যে একটি 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল, যেটি ছিল সম্পত্তির অধিকার। তো সেইটা বাদ দিয়ে 1978 সালের পর থেকে আমাদের কিন্তু 6টি মৌলিক অধিকার রয়েছে। তো সেই 6টি মৌলিক অধিকার আমরা সম্পূর্ণ জানবো, ডিটেলসে জানবো কোন আর্টিকেলে রয়েছে, ওই অধিকারের মাধ্যমে আপনারা কী কী জানতে পারছেন, কী কী অধিকার পাচ্ছেন, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানবো। তো একটা কথা, মৌলিক অধিকার সম্পর্কে জানা আপনাদের অত্যন্ত জরুরি, কেননা আপনার বেঁচে থাকার জন্য এটা কিন্তু একমাত্র অবলম্বন এবং একমাত্র সহায় হবে। আপনি প্রবলেমে পড়লে আপনি যদি জানতেই না পারেন এটা আপনার অধিকার, মৌলিক অধিকার, তাহলে আপনি কিন্তু তার প্রতিকার করতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন। এবং এগিয়ে চলো এই যে টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো একটি দেশের সকল জনগণকে কোনো রকম ভেদাভেদ ছাড়াই, অর্থাৎ মৌলিক মানবাধিকারগুলি প্রদান করার জন্য যে বেসিস দরকার হয়, তাকেই কিন্তু বলা হয় মৌলিক অধিকার। তো আমাদের পার্ট থ্রি এবং আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কিন্তু আমাদের এই মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো আমাদের এই যে পার্ট 3-কে কিন্তু বলা হয় ম্যাগনা কার্টা। আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-কে বলা হয় ম্যাগনা কার্টা আমাদের কনস্টিটিউশনের। তো এই যে মৌলিক অধিকার, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে এই পার্টটা কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ মৌলিক অধিকার আমাদের জানবেন যে আমাদের যে কনস্টিটিউশন বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, যেমন ধরুন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, জাপান থেকে নেওয়া রয়েছে, জার্মানি থেকে নেওয়া রয়েছে। তেমনই কিন্তু এই মৌলিক অধিকারটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ বা ইউএসএর কাছ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই যে মৌলিক অধিকারগুলো স্থায়ী বা নিরঙ্কুশ নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে পার্লামেন্ট এই অধিকারগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে এবং কিছু পরিমাণে খর্ব করতে পারে, কিন্তু সম্পূর্ণ খর্ব কিন্তু করতে পারে না। যেমন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে আমাদের অধিকার ছিল সম্পত্তির অধিকার, সেটা আগে কত ছিল, সেই সম্পত্তির অধিকারটা ছিল সেটা বর্তমানে 300 এ এই আর্টিকেলে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে সম্পত্তির অধিকারটা। তো আমাদের প্রথমে মোট 7 রকম অধিকার ছিল, যেগুলো ছিল কি: রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অ্যান্ড রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, এবং তার সাথে ছিল সম্পত্তির অধিকার। তো এই টোটাল 7টা ছিল। এবার এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো কিন্তু সবার জন্য সমানভাবে বরাদ্দ নয়। আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19-এর যে 6টি ধারা এবং আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 শুধুমাত্র কিন্তু ভারতীয়দের জন্য গ্রাহ্য করা হবে। এবং আর্টিকেল 14 এবং আর্টিকেল 20 এটা ভারতীয় এবং বিদেশি সবার জন্যই কিন্তু সমানভাবে গ্রাহ্য করা হবে। কিন্তু যেসব বিদেশিরা শত্রুভাবাপন্ন তাদের জন্য কিন্তু এই আর্টিকেল দুটো গ্রাহ্য করা হবে না, আর্টিকেল 14 এবং আর্টিকেল 20। তো আমরা ধীরে ধীরে জানবো কোন আর্টিকেলে কী নিয়ে আলোচনা করা রয়েছে। তো এটা একটা লেকচারে আলোচনা করবো, লেকচারটা একটু বড় হবে। তো তার আগে একবার একটু বেসিক ধারণা আমি দিয়ে যাচ্ছি যে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18-তে রাইট টু ইকুয়ালিটি রয়েছে। তারপর আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 রাইট টু ফ্রিডম রয়েছে। তারপর আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন রয়েছে। তারপর আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে রাইট টু ফ্রিডম অ্যান্ড রিলিজিয়ান রয়েছে।
তারপর সংস্কৃতি ও শিক্ষার অধিকার 29-30-এ রয়েছে, এবং রাইট টু কনস্টিটিউশন রেমেডিস আর্টিকেল 32 নম্বরে রয়েছে। তো এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আমরা নেক্সট লেকচারে আলোচনা করবো, কারণ লুসেন জিকেতে ওই আর্টিকেল 32 সেটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, দ্য রিটস বলে চ্যাপ্টারের নামকরণ করা রয়েছে। তো আমরা সেহেতু লুসেন জিকে অনুযায়ী যেহেতু এগোচ্ছি, তো আমরা পরপরই জানবো। তো তার আগে আমি আরেকটা তথ্য দিতে চাই যে আপনারা আইনি অধিকার জানেন এবং মৌলিক অধিকার জানেন। তো এই আইনি অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কী? মনে রাখবেন, মৌলিক অধিকার কিন্তু সংবিধান দ্বারা সুরক্ষিত। তো মৌলিক অধিকারকে অ্যামেন্ড করা যেতে পারে, কিন্তু মৌলিক অধিকারকে খর্ব করা যেতে পারে না। কিন্তু আইনি অধিকারকে কিন্তু খর্ব করা যায়, আর আইনি অধিকার সাধারণ আইন দ্বারা সুরক্ষিত। তাই এই আইনের পরিবর্তনের মাধ্যমে এই আইনি অধিকারগুলি খর্ব করা যায় সম্পূর্ণরূপে। তো চলুন এরপরে আমরা জানবো, যেটা বলেছিলাম শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রদত্ত মৌলিক অধিকার, আমরা ধীরে ধীরে এগোবো যখন তখনই জানবো। তো তার আগে আমরা একে একে আর্টিকেলগুলো সম্পর্কে জানবো। তো এখানে আর্টিকেল 14 থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সেটা তো অ্যাকচুয়ালি আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 আলোচনা করা রয়েছে। তাহলে আর্টিকেল 12 কী দেওয়া রয়েছে? আর্টিকেল 12-তে বলা রয়েছে যে স্টেট, এই যে টার্ম STAT, স্টেট এই যে টার্ম, এটাকে বর্ণনা করা রয়েছে। তো স্টেট কীভাবে বর্ণনা করা রয়েছে? স্টেট অর্থে আমাদের আর্টিকেল 12-তে বলা রয়েছে যে ভারত সরকার বা ভারতীয় সংসদ, রাজ্য সরকারের আইন প্রণয়নকারী ও শাসনকারী অংশ, পুরসভা, পঞ্চায়েত বা জেলা বোর্ডের মতো স্থায়ী বা স্থানীয় কর্তৃপক্ষ, আর অন্যান্য যে স্ট্যাটিউটরি এবং নন স্ট্যাটিউটরি কর্তৃপক্ষ আছে, যেমন ধরুন স্ট্যাটিউটরির মধ্যে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, NHRC, তারপর নন স্ট্যাটিউটরির মধ্যে ONGC, SAIL, SAIL, এগুলো রয়েছে। এই যে কর্তৃপক্ষগুলো, এগুলো কিন্তু আমাদের স্টেটের মধ্যে পড়ে যায়, স্টেটের ডেফিনেশনের মধ্যে পড়ে যায়। এবং আর্টিকেল 13-তে কী রয়েছে? আর্টিকেল 13টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জুডিশিয়াল রিভিউ সম্পর্কে বলা রয়েছে। এবং আর্টিকেল 13-তে বলা রয়েছে যে পার্লামেন্টে এমন কোনো আইন পাশ করা যাবে না যেটা আমাদের মৌলিক অধিকারের বিপক্ষে যাচ্ছে, অর্থাৎ আমাদের মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বা মৌলিক অধিকারের বিরোধী যে কোনো আইন কিন্তু তার অস্তিত্ব রাখা যাবে না। তো বিচার বিভাগীয় নিরীক্ষণের মাধ্যমে এই তথ্যটা কিন্তু দেওয়া রয়েছে। তো কেশবানন্দী ভারতী কেস 1973 সালে যে কেশবানন্দী ভারতী কেস হয়েছিল, তো সেই কেসের মাধ্যমে বলা হয় যে মানে সুপ্রিম কোর্ট রায় দেয় যে কোনো রকম ভাবে আমাদের কোন আর্টিকেলগুলো মৌলিক অধিকারের আর্টিকেলগুলো, অর্থাৎ মৌলিক অধিকারের ধারাগুলোকে খর্ব করা যাবে না, এবং মৌলিক অধিকারকে আপনারা অ্যামেন্ড করতে পারবেন। এখানে মনে রাখবেন, মৌলিক অধিকারকে আপনারা অ্যামেন্ড করতে পারবেন। তারপরে একটা কিন্তু রয়েছে, মৌলিক অধিকারকে আপনারা অ্যামেন্ড করতে পারবেন কিন্তু তার বেসিক স্ট্রাকচার অপরিবর্তিত রেখে। আর যদি কোনো রকম মৌলিক অধিকারকে অ্যামেন্ড করা হয় এবং তার বেসিক স্ট্রাকচার অপরিবর্তিত না থাকে, তাহলে সেটাকে ভয়েড ঘোষণা করা হবে, অর্থাৎ সেটাকে অবৈধ ঘোষণা করে দেওয়া হবে। তো এটাই কিন্তু আর্টিকেল 13-এ দেওয়া রয়েছে। আর্টিকেল 13 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি লক্ষ্মীকান্তের সিরিজে খুব ভালোভাবে আলোচনা করেছি। আমি আরেকবার গুছিয়ে বলে দিচ্ছি, আমি এত কিছু কথা একসাথে বলে গেলাম সেহেতু হয়তো আপনাদের গুলিয়ে যেতে পারে। তো আমাদের আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 পর্যন্ত, কেন 32 পর্যন্ত সেটাও পরে বলছি, তবে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 পর্যন্ত কনস্টিটিউশনের যতগুলো ধারা রয়েছে, অর্থাৎ আমাদের মৌলিক অধিকারগুলো যে ধারায় বর্ণনা করা রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো যদি খর্ব করার জন্য এমন কোনো আইন পার্লামেন্টে তোলা হয়, সেই আইনটা কিন্তু আপনি খারিজ হয়ে যাবে। এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যদি মৌলিক অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করা হয়, তাহলে সেগুলো কিন্তু অটোমেটিকলি ভয়েড ঘোষিত হবে বা অবৈধ ঘোষিত হবে সেই আইনগুলি। তো চলুন এবারে আমরা ধীরে ধীরে আমাদের আর্টিকেলগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো সাম্যের অধিকার। আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে সাম্যের অধিকার দেওয়া রয়েছে। তো আর্টিকেল 14-তে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ সব কিছুর আগে আপনার ইকুয়ালিটিকে মেনটেন করতে হবে। এখানে আপনার রিজার্ভেশনের কোশ্চেন তুলবে না, তাই সেটা অন্য একটা পার্টে আলোচনা করা রয়েছে, সেগুলো আমরা পরের জন্য আলোচনা করব। তো ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14-তে আলোচনা করা রয়েছে, অর্থাৎ যে কোনো ভারতের ভূখণ্ডের মধ্যে যে কোনো ক্ষেত্রে সর্বপ্রথম ইকুয়ালিটিকে প্রাধান্য দেওয়া হতে হবে। এখানে একটা জিনিস আলাদা, যে প্রেসিডেন্ট, রাজ্যপাল এরা কিন্তু ইমিউনিটি পায়। আর্টিকেল 361-র মাধ্যমে এরা কিন্তু ইমিউনিটি ভোগ করে। তারপর ডিপ্লোম্যাট যারা ধরুন ভারতের অ্যাম্বাসির লোক বা ভারতের হাই কমিশনের লোক, তারা কিন্তু যদি
পাকিস্তানে গিয়ে কাজ করে, পাকিস্তানের সরকার কিন্তু তাদের অ্যারেস্ট করতে পারবে না, ভারতে পাঠাতে হবে। আপনারা একটা মুভি দেখবেন, র বলে একটা মুভি রয়েছে, RAW, সেখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দিয়ে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু অ্যারেস্ট করতে পারেনি। তো এই রকম আর্টিকেল 14, অর্থাৎ আর্টিকেল 14-এর মানে কি, সবার আগে ইকুয়ালিটিকে প্রাধান্য দেওয়া হবে, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে সমান অধিকার। তারপর আর্টিকেল 15-এ কী বলা রয়েছে? আর্টিকেল 15-এ বলা রয়েছে যে রাষ্ট্র, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। একটা মুভি রয়েছে আর্টিকেল 15, ওই মুভিটা যদি আপনারা দেখেন, এই আর্টিকেল 15টা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আর্টিকেল 15-এ বলা রয়েছে, ধরুন আমার জন্ম কলকাতায়, আপনার জন্ম একটা গ্রামে, তো আমি কখনোই কিন্তু আপনার জন্মস্থানের বেসিসে আপনাকে ডিসক্রিমিনেট করতে পারবো না। ধরুন আমি খুবই নিচু জাত, আপনি খুবই উঁচু জাত, আপনি যদি আমাকে ডিসক্রিমিনেট করেন, আমি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারি, আমি হাইকোর্টে যেতে পারি। তো নেক্সট রয়েছে আর্টিকেল 16। আর্টিকেল 16-এ বলা রয়েছে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা। এখানে আবার বলছি, রিজার্ভেশনকে দেখবেন না। রিজার্ভেশন ব্যাপারটা কি আমি একটু বলে দিচ্ছি। রিজার্ভেশন কেন করা হয়েছিল? কারণ প্রথম দিকে আপনারা জানেন যে SC/ST কমিউনিটি, সাধারণত ST কমিউনিটি ট্রাইবালের মধ্যে, ট্রাইব গোষ্ঠীরা ST কমিউনিটির মধ্যে পড়ে, এবং SC যাদেরকে খুব নিচু চোখে দেখা হতো এর আগে, ডক্টর BR আম্বেদকর যার জন্য এত লড়াই করেছিলেন, এবং অস্পৃশ্যতা, এর আগে SC/ST এদেরকে অস্পৃশ্য রূপে দেখা হতো। তো এই যে অস্পৃশ্য রূপে দেখা হতো, সেটা যাতে দেখা না হয় এবং ওরা যাতে সমাজে আরও এগিয়ে যেতে পারে, শুধুমাত্র একটা শ্রেণী যদি সমাজে এগিয়ে যায় তাহলে সে দেশের কোনো রকম উন্নতি হবে না। তো যেহেতু তারা সমাজে পিছিয়ে পড়া একটা শ্রেণী, তো তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু, এবং এই SC/ST OBC এদের জন্য রিজার্ভেশন জারি করা হয়েছিল। তো মণ্ডল কমিশন 1979 সালে গঠিত হয়েছিল BN মণ্ডলের নেতৃত্বে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মণ্ডল কমিশন কবে গঠিত হয় রিজার্ভেশনের জন্য? কিন্তু মণ্ডল কমিশন গঠিত হয়েছিল ওবিসিদের রিজার্ভেশন, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো 1979 সালে মণ্ডল কমিশন গঠিত হয়, এবং 1980 সালে এই কমিশন তার রিপোর্ট জমা দেয়। এবং মনে রাখবেন, এই মণ্ডল কমিশন বলেছিল যে 27% চাকুরি পদ শুধুমাত্র OBC ক্যাটাগরির জন্য সংরক্ষিত করে রাখা উচিত, আর এই OBC শ্রেণীর মধ্যে ক্রিমি লেয়ার বা উন্নত অগ্রসর অংশ রয়েছে, তাদের সংরক্ষণের উপভোক্তাদের মধ্যে থেকে বর্জন করা হোক। তাহলে আর্টিকেল 16-এ কী বলা রয়েছে? আর্টিকেল 16-এ বলা রয়েছে সমতা দিতে হবে চাকরির নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ রিজার্ভেশনও কিন্তু সমতার জন্য। এখানে কিন্তু কোনো রকম ধনী দরিদ্র দেখা হয় না রিজার্ভেশনে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কোনো ব্রাহ্মণ ফ্যামিলি, সে যতই গরিব হোক, আর একটা কোনো SC বা ST ফ্যামিলি, সে যতই বড় লোক হোক না কেন, যতই ধনী হোক না কেন, কোনো ব্রাহ্মণ ফ্যামিলির মেয়ে কিন্তু কোনো SC ফ্যামিলিতে দেবে না, কোনো ব্রাহ্মণ ফ্যামিলির ছেলেকে কিন্তু কোনো SC ফ্যামিলিতে বিয়ে দেবে না। এটা দেখবেন, এটাই হচ্ছে রিজার্ভেশনের মূল উদ্দেশ্য, এই সমতাটা আনার জন্য। তো নেক্সট রয়েছে আর্টিকেল 17। আর্টিকেল 17 অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি রিজার্ভেশনের বিরুদ্ধে। আপনার অনেকের মনে অনেক রকম বিষ ঢুকে রয়েছে মিডিয়ার দৌলতে, সোশ্যাল নেটওয়ার্কের দৌলতে। তো একটা কথা বলে দিচ্ছি, রামনাথ কোবিন্দ, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এত বড় পদের, ভারতের সর্বোচ্চ পদ, এবং ভারতের আইনের যিনি সর্বোচ্চ পদে রয়েছেন, ভারতের প্রথম নাগরিক, সেই যে প্রেসিডেন্ট, তাকে কিন্তু পুরীর জগন্নাথের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। কেন? কারণ তিনি দলিত সম্প্রদায়ের ছিলেন বলে। এটাই অস্পৃশ্যতা। আমাদের জাতির সবচেয়ে বড় লজ্জা, আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, জাতির সবচেয়ে বড় লজ্জা কী? জাতীয় লজ্জা কী? জাতীয় লজ্জা কিন্তু অস্পৃশ্যতা। এটা মনে রাখবেন, আনটাচেবিলিটি। তো আর্টিকেল 17-এ এই অস্পৃশ্যতা সম্পর্কে বলা রয়েছে যে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, অর্থাৎ যে কোনো রকম অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সংবিধানে অস্পৃশ্যতার কোনো সংজ্ঞা কিন্তু দেয়া হয়নি। আর অস্পৃশ্যতার পালনে অভিযুক্ত ব্যক্তি পার্লামেন্ট বা রাজ্য আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কিন্তু এটা আদৌ মানা হয় না, কেননা দেখুন, এই যে অস্পৃশ্যতাকে কাজে লাগিয়েই কিন্তু পার্লামেন্টে এমপি ভোট জিতছে, কত এমপি অস্পৃশ্যতাকে উস্কে দিয়ে কত ভোটে জিতে যাচ্ছে। নেক্সট রয়েছে অ্যাবলিশন অফ টাইটেল, বা আর্টিকেল 18-এ অ্যাবলিশন অফ টাইটেল সম্পর্কে আলোচনা করা রয়েছে। অর্থাৎ এখানে 4টি প্রভিশন আছে। 4টি প্রভিশনের মধ্যে প্রথম প্রভিশন হচ্ছে সামরিক বা শিক্ষাগত কৃতিত্ব ছাড়া অন্য কোনো ক্ষেত্রে রাষ্ট্র বা তার নাগরিক বা বিদেশিদের দ্বারা কোনো রকম খেতাব গ্রহণ করতে পারবে না, টাইটেল নিতে পারবে না। দ্বিতীয় নম্বর প্রভিশন রয়েছে ভারতের নাগরিকদের বৈদেশিক রাষ্ট্রের খেতাব গ্রহণ করা যাবে না। 3 নম্বর প্রভিশন রয়েছে রাষ্ট্রের অধীনে কোনো রকম ট্রাস্ট বা কোনো লাভজনক পদে থাকা অবস্থায় কোনো বিদেশি ব্যক্তি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বাইরের দেশ থেকে কোনো খেতাব নিতে পারবে না। আর 4 নম্বর প্রভিশন রয়েছে রাষ্ট্রের অধীনে কোনো ট্রাস্ট বা কোনো লাভজনক পদে আসীন বা কোনো নাগরিক
বা বিদেশি ব্যক্তি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অন্য কোনো দেশের থেকে কোনোরকম ভাতা বা কোনোরকম পদ গ্রহণ করতে পারবে না। তাহলে আমরা কনক্লুশনে একটাই পৌঁছচ্ছি যে বাইরের রাষ্ট্র থেকে কিন্তু আমরা কোনো রকম খেতাব ইউজ করতে পারবো না, তেমনই ভারতের থেকেও কেউ কোনো রকম খেতাব ইউজ করতে পারবে না যে আমি এই এরিয়ার রাজা, আমি মহারাজা, এরকম কিন্তু কোনো রকম খেতাব গ্রহণ করতে পারবে না। ভারতের থেকে হোক, বাইরের রাষ্ট্রের থেকেও হোক, সেটা কিন্তু পারবে না। বাইরে থেকে কোনো রকম ভাতা গ্রহণ করতে পারবে না, বাইরে থেকে কোনো রকম টাইটেল গ্রহণ করতে পারবে না। আর যদি তো আপনি সেটা করতে চায়, কোনো রকম মেডেল পেতে চায়, তাহলে কিন্তু রাষ্ট্রপতির পরামর্শক্রমে এবং রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু সেটা গ্রহণ করতে হবে, এবং রাষ্ট্রপতি যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু সেটা পারবে না। তো এই ছিল আর্টিকেল 18-এ বলা রয়েছে। তো একটা মনে রাখবেন, আর্টিকেল 18-এ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অভিজাত খেতাব অর্থাৎ টাইটেলস অফ নোবিলিটি ব্যবহার নিষিদ্ধ করা হলেও কিন্তু পদ্মশ্রী, ভারতরত্ন ইত্যাদি সম্মান ব্যবহার করা নিষিদ্ধ করা হয়নি। তো এই ছিল আমাদের রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18, এবং আর্টিকেল 19 থেকে 22 আমরা স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম সম্পর্কে জানবো। তো আমাদের আর্টিকেল 19-এ প্রথমে দেখা যাক। আর্টিকেল 19-এ টোটাল 6খানা প্রভিশন দেওয়া রয়েছে। তো আর্টিকেল 19-এ যে অধিকারগুলোর কথা বলা রয়েছে, বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার। রিসেন্টলি কিছু ঘটনা এমন ঘটেছিল যাতে আমাদের বাক স্বাধীনতার অধিকার খণ্ড হয়েছিল। আমি আর পার্টিকুলারলি এক্সাম্পলগুলো দিচ্ছি না, তাহলে পার্টিকুলারলি কারোর মানে মনে আঘাত লাগতে পারে। নেক্সট, শান্তিপূর্ণ নিয়ন্ত্রণভাবে সমবেত হওয়ার অধিকার। এই রাইটটাকেও কিন্তু ভায়োলেট করা হচ্ছে রিসেন্টলি। তো আপনারা সেগুলো জানেন এবং আপনাদের সেগুলো বলার দরকার নেই। রিসেন্টলি দিল্লি হাইকোর্ট, আহমেদাবাদ হাইকোর্ট, রিসেন্টলি মুম্বাই হাইকোর্টও কিন্তু এইসব নিয়ে রায় দিয়েছে। আপনারা যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে নজর রাখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন এই হাইকোর্টটা রিসেন্টলি কিন্তু ভার্ডিক্ট দিয়েছে। নেক্সট রয়েছে সংঘ বা সমিতির গঠনের অধিকার। আপনি যে কোনো জায়গায় ভারতের আপনি সংঘ গঠন করতে পারেন, সমিতি গঠন করতে পারেন, কিন্তু মনে রাখবেন এর দ্বারা কিন্তু কখনো কারোর যেন ক্ষতি না হয়। ক্ষতি যদি কারোর হয় তখন কিন্তু আপনার সেই রাইটটা নেই। আর এর দ্বারা কোনো সংঘ বা সমিতিতে যোগদান না করার অধিকারও কিন্তু দেওয়া হয়। আপনি যে কোনো সমিতি তৈরি করতে পারেন, সংঘ তৈরি করতে পারেন। আবার কেউ যদি আপনাকে জোর করে বলে যে আপনাকে এই সংঘতে যোগ দিতেই হবে, তাহলে আপনি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে মামলা করতে পারেন। তো নেক্সট আর্টিকেল আরও কয়েকটি রয়েছে। তো ভারতে আপনি সর্বত্র চলাফেরা করতে পারেন। ভারতে কিছু এরিয়া বাদে, কিছু এরিয়া বলতে আমাদের নর্থ ইস্টে কিছু এরিয়া রয়েছে যেখানে কিন্তু আপনাকে যেতে গেলে ইনার লাইন পারমিট নিতে হয়। তো সেগুলো বাদ দিয়ে কিন্তু, যেমন নাগাল্যান্ড, কিন্তু সেটা বাদ দিয়ে কিন্তু আপনার মোটামুটি ভারতের সর্বত্র ভারত, আপনি উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে যাবেন, পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাবেন, এরকম কিন্তু কোনো রকম পারমিশন লাগে না। তো ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকারও কিন্তু আপনার দেওয়া রয়েছে। এর আগে জম্মু কাশ্মীরে জমি কেনার অধিকার ছিল না। আবার এখানেও কিন্তু কিছু রেস্ট্রিকশন রয়েছে। নর্থ ইস্টের কিছু স্টেট যেমন আসাম, এরকম কিছু রেস্ট্রিকশন রয়েছে। আসাম, নাগাল্যান্ড, এই রকম এরিয়ায় কিছু রেস্ট্রিকশন আছে। তাছাড়া বাকি জায়গায় কিন্তু এরকম কোনো রকম রেস্ট্রিকশন নেই। তো আপনারা কিন্তু অনায়াসে যে কোনো জায়গায় ঘর তৈরি করতে পারেন, জায়গা কিনতে পারেন, জমি কিনতে পারেন। আর আপনি যে কোনো বৃত্তি বা যে কোনো ব্যবসায়িক পেশা বা যে কোনো বাণিজ্য কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। বা আমি আজ ইউটিউবে আপনাদের পড়াচ্ছি, এটা আমার চয়েস, আমি কি করব না করব। আমি কাল এটাও করতে পারি যে আমি কাল হয়তো পরীক্ষা দিলাম, পুলিশে পরীক্ষা দিলাম, পুলিশে পাশ করে গেলাম, সেখানে আমি একটা পুলিশ হয়ে গেলাম। পরের দিনে আমি আমার পছন্দ, পুলিশের চাকরি পছন্দ হচ্ছে না, আমি ভাবলাম আমি আইএএস হবো, ইউপিএসসি দিলাম, ক্লিয়ার করলাম, আমি আইএএস হয়ে গেলাম। আমার চয়েস, আমি কোন চাকরি করব সেটা আমার চয়েস, কেউ আমাকে বলে দিতে পারে না। সে রাইট আমার রয়েছে আমার চাকরি করার। তো এটা কিন্তু বৃত্তি বা পেশা। তারপর আমার আইএএসও পছন্দ না, আইপিএসও পছন্দ না, আমার বিজনেস করতে ইচ্ছে করছে, আমি বিজনেস করবো তখন। তো এটা কিন্তু আমার অধিকার, মৌলিক অধিকার। আর আর্টিকেল 19 আমাকে এই রাইটটা দেয়। আর্টিকেল 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে সংবিধান সংশোধনীকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে। সেটা আমি আগেই বলেছি। তো 300A আর্টিকেলে দিয়ে দেওয়া হয়েছে ওটা। আর আর্টিকেল 20-তে কী বলা রয়েছে? আর্টিকেল 20-তে বলা রয়েছে দোষী সাব্যস্ত হওয়া বা শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। অর্থাৎ কি, কোনরূপ আরবিটারি এবং এক্সেসিভ শাস্তি প্রদান থেকে নাগরিকদের বা নাগরিক বিদেশি ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা রয়েছে। মানে কি হলো, কোনো রকম অবাধ, মানে কোনো রকম আপনাকে ধরুন জেলে তুলে, মানে ধরে নিয়ে গেল পুলিশ নিয়ে গিয়ে আপনাকে লকআপে পেটাচ্ছে, এটা কিন্তু করতে পারে না। এটা আপনার মৌলিক অধিকার। এটা যাতে মারতে না পারে সেটা আপনার মৌলিক অধিকার, এবং এক্স পোস্ট ফ্যাক্টো আইন নয়। এবং আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে কেবলমাত্র প্রচলিত আইন অনুসারে শাস্তি প্রদান করতে পারে। আর কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য কিন্তু একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না।
নো ডাবল জিও পার্টি। তো আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে যাচ্ছে। এখন তো অনেক রকম মুভি রয়েছে, এর আগে তো কারেন্ট ছিল না আমাদের এখানে। তো আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখনই কারেন্ট এসছে, এবং তার আগে আমাদের এখানে কারেন্ট ছিল না। তো ছোটোবেলায় তো তখন অত টিভি ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। আর অ্যান্ড্রয়েড ফোন তো সবেই আসলো কয়েকদিন আগে, কয়েক বছর, 3 থেকে 4 বছর আগে অ্যান্ড্রয়েড ফোনের এত রমরমা আসলো। জিও হওয়ার পরে তখন তো আরও বেশি। কিন্তু তার আগে তখন আমরা সিনেমা দেখতাম কীভাবে, ওই যে ডিডি বাংলায় প্রতি রোববারে কিংবা প্রতি শনিবারে, আমার অ্যাকচুয়ালি মনে নেই, তো শনিবার রোববারে একটা করে মুভি দিত। তো সেই মুভি দেখতাম একটা করে, এবং তখন টিভিটা চলতো ব্যাটারিতে চলতো, খুব একটা বড় সাইজের একটা ব্যাটারি, সেই ব্যাটারিতে সাদা কালো টিভি জ্বলতো। তো তখন একটা মুভি দেখেছিলাম মিঠুন চক্রবর্তী। তো মুভিটার নাম আমার খেয়াল নেই। তো ঘটনাটা ছোট এমন যে মিঠুন চক্রবর্তী একটা খুন করেছেন। তো খুন করার পরে সেই খুনের জন্য একবার শাস্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি যাকে মেরেছে সে প্রথমে মরেনি, সে খুন হওয়ার নাটক করেছে। তো পরবর্তীতে মিঠুন চক্রবর্তী আবার তাকে মারলো। তো মারার পরে যখন কোর্ট শাস্তি দেওয়ার জন্য মিঠুন চক্রবর্তীকে উপস্থিত মানে ডাকা হয়েছে, তখন মিঠুন চক্রবর্তী তখন বললেন যে কোর্ট আমাকে শাস্তি দিতে পারে না, কারণ আমাদের আর্টিকেলে বলা রয়েছে একই শাস্তি মানে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যায় না। তো আমি যখন এই আমাদের ফান্ডামেন্টাল রাইটের এই যে আর্টিকেল 20 পড়ি, বা আর্টিকেল 20টাকে নিয়ে একটু রিসার্চ করি, বা আর্টিকেল 20টা নিয়ে ভিডিও তৈরি করি, তখনই আমার এই ঘটনাটার কথা মনে পড়ে যায়। তো আজকে মনে পড়ে গেল, তো আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো নেক্সট রয়েছে আর্টিকেল 21। আর্টিকেল 21-এ কী বলা রয়েছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। অর্থাৎ আপনার জীবন আপনারই, কেউ আপনার জীবন কেড়ে নিতে পারে না। আপনার সম্মানের সঙ্গে জীবনযাপন করা, উপযুক্ত পরিবেশের অধিকার রয়েছে, দূষণমুক্ত জল বাতাসের অধিকার রয়েছে, দূষণমুক্ত, তারপর বিপজ্জনক শিল্প থেকে সুরক্ষার অধিকার রয়েছে, জীবিকার অধিকার রয়েছে, গোপনীয়তার অধিকার রয়েছে। এটা কিন্তু গোপনীয়তার অধিকার আর 2017 সালে অ্যাড করা হয়েছে। এছাড়াও আশ্রয়ের অধিকার রয়েছে, স্বাস্থ্যের অধিকার রয়েছে, 14 বছর পর্যন্ত বিনা বেতনে শিক্ষার অধিকার রয়েছে, বিনামূল্যে আইনি সাহায্য পাওয়ার অধিকার রয়েছে, তথ্যের অধিকার রয়েছে, চুক্তিভুক্ত শ্রমের অধিকার রয়েছে, কারাবাসকালীন নির্যাতনের বিরুদ্ধে অধিকার রয়েছে, আপনার দ্রুত বিচার প্রক্রিয়া ও নিষ্পত্তির অধিকার রয়েছে, দেশ থেকে বিতাড়িত না হওয়ার অধিকার রয়েছে, সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার রয়েছে। তো এই রিলেটেড কিছু কেসও হয়েছিল, ইম্পর্ট্যান্ট কেস, যেমন ধরুন গোপালন কেস 1950 সাল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা পড়ে রাখবেন। তো আমি ভিডিও করে দেবো কোন। আর ম্যানেকা কেসও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 1978 সালে যেটা হয়েছিল। তো আর্টিকেল 21 এতে কিন্তু আবার শিক্ষার অধিকারও দেওয়া রয়েছে। তো অ্যাকচুয়ালি ওটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢোকানো হয়েছিল 2002 সালে 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর্টিকেল 21A, আর্টিকেল 21A অর্থাৎ কি, এ হচ্ছে অ্যামেন্ডমেন্ট। যেখানে দেখবেন এ রয়েছে এ, তাহলে বুঝবেন যে এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢোকানো হয়েছে। তো আর্টিকেল 21 এর মাধ্যমে কিন্তু 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা, অবৈতনিক শিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আর পার্লামেন্ট অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার 2009 সালে বলবৎ করেছিল। আর আর্টিকেল 22-এ কী বলা রয়েছে, যে গ্রেপ্তারি ও আটক হওয়া থেকে সুরক্ষা। তো কেমন ধরুন, যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে না জানিয়ে কোনো ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার বা আটক করা যায় না। আপনাকে ধরুন পুলিশ আটক করতে গেছে, তার কাছে কোনো ওয়ারেন্ট নেই, আপনি সঙ্গে সঙ্গে কেস করে দিন, সে পুলিশ অফিসারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনি মিডিয়াকে জানিয়ে দিন, বিভিন্নভাবে কেস করে দিন কোর্টে, তো আপনার কিন্তু মানে সেই পুলিশ অফিসারের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপর গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে কাছের নিকটবর্তী ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু হাজির করতে হবে। আর যাতায়াতের সময় এবং ছুটির দিনগুলো অবশ্য ধরা হবে না সেগুলো। আর একটা জিনিস, মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রাত কাস্টাডিতে রাখা যাবে না, কোনো মহিলাকে কোনো কাস্টাডিতে রাত কাটাতে দেওয়া যাবে না। মানে সেই দিনই তৎক্ষণাৎ কিন্তু রাতের আগে তাকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করতে হবে। আর আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তারপর আর্টিকেল 44 অর্থাৎ 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে নিবর্তনমূলক আটকের সময়সীমা কমিয়ে 2 মাস করা হয়েছে। আর এই সুরক্ষাগুলি নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তি বা শত্রুভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো নিবর্তনমূলক আইন খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস, আমি আজ আলোচনা করব না, তবে নিবর্তনমূলক আইনের সমস্ত ফ্যাক্টগুলো আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আমি মানে অ্যাকচুয়ালি আমি এত দিয়ে দেবো বলি, কিন্তু মনে থাকে না সব কিছু, তো যেগুলো যখন মনে পড়ে যায় আমি দিয়ে দিই, অসুবিধা হয় না। তো নেক্সট রয়েছে ফ্রিডম অফ রিলিজিয়ান। আর সরি, এটা এরপরে নয়, এর আগের, আচ্ছা আমি ওটা আনিনি। আচ্ছা, রাইট টু এক্সপ্লয়টেশন, সেটা হচ্ছে আর্টিকেল 23 এবং 24-এ রয়েছে।
তো আর্টিকেল 23 কী বলা রয়েছে, মানুষ ক্রয় বিক্রয় এবং বেকার খাটানো নিষিদ্ধকরণ করতে হবে। আর এই ধারায় মানুষ নিয়ে ব্যবসা অর্থাৎ মানুষ ক্রয় বিক্রয় করা, বেকার খাটানো বা বলপূর্বক শ্রমদানে বাধ্য করা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের কারখানা থেকে ইত্যাদিতে, শিশুদের কারখানা, তারপর চায়ের দোকান, এরকম যে কোনো দোকান টোকানে বা ব্যবসা বাণিজ্যের কাজে তাকে কিন্তু খাটানো যাবে না। আর এটা কিন্তু আর্টিকেল 24 বলা রয়েছে। এই ধারায় 14 বছরের থেকে কম বয়স যদি হয় কোনো শিশুর, আর তারা যদি খনি, কারখানা এবং অন্যান্য বিপজ্জনক কাজে, নির্মাণ কার্য যেমন ধরুন তারপরে রেলপথ নির্মাণ ইত্যাদি নিয়োগ করা যায়, তাহলে কিন্তু তাদের শাস্তি অবশ্যই হবে। মানে শিশুদের শাস্তি হবে না, যারা নিয়োগ করছে তাদের শাস্তি হবে, এবং ক্ষতিকর নয়। এবং এমন কাজে নিয়োগ করাটা নিষিদ্ধকরণ কিন্তু করা হয়নি, কিন্তু সেটাও কিন্তু এথিক্যাল দিক নয় আমাদের। নেক্সট রয়েছে ফ্রিডম অফ রিলিজিয়ান, যেটা আর্টিকেল 25, 26 এবং 27 এবং 28 রয়েছে। আর্টিকেল 25 যেখানে বলা রয়েছে যে বিবেকের স্বাধীনতা এবং ধর্মশিক্ষা, ধর্ম পালন এবং ধর্মপ্রচারের স্বাধীনতাও রয়েছে। অর্থাৎ আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন এবং ধর্ম প্রচার করতে পারেন। তারপর আর্টিকেল 26 কী বলা রয়েছে, যে ধর্মীয় কার্যাবলী পরিচালন করতে পারেন আপনি আর্টিকেল 26 মাধ্যমে। আর এর মাধ্যমে ধর্ম দানের উদ্দেশ্যে সংস্থাপন করতে পারেন, রক্ষণাবেক্ষণ করতে পারেন, নিজের ধর্ম সংক্রান্ত কার্যাবলী নিজেরাই পরিচালনা করতে পারেন, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ভোগ দখল করতে পারেন, অর্জন করতে পারেন, আইনের দ্বারা আপনি ওই সম্পত্তি পরিচালনা করতে পারেন। আর্টিকেল 25 ধারায় প্রতিটি ব্যক্তিকে ধর্ম বিশ্বাসের স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং আর্টিকেল 26 ধারায় কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলোকেই দেওয়া হয়েছে। আর আর্টিকেল 27 নম্বরে বলা রয়েছে যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে কোনো রকম বাধ্যতামূলকভাবে কর আদায় করা যাবে না। ধরুন আমি একটি ধর্ম তৈরি করলাম, এগিয়ে চলো ধর্ম, তো আমি এগিয়ে চলো ধর্ম নাম করে আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছ থেকে আমি জোর করে করে কর আদায় করছি, এটা কিন্তু আমি পারি না। আপনারা যদি ইচ্ছাকৃতভাবে ডোনেট করতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু আমি জোর করতে পারি না আপনার। আর আর্টিকেল 28 কী বলা রয়েছে, আর্টিকেল 28 বলা রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধকরণ। তো আমার খুবই একটি মজার ব্যাপার লাগলো, রিসেন্টলি আমি একটা বইতে দেখছিলাম যেখানে রয়েছে